বিবিসি বাংলা। তা একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলায় আজ রাতের প্রধান খবর। ইথিওপিয়ার টিগ্রে বিদ্রোহীরা বলছে শত্রু বাহিনীকে ধাওয়া করে তারা আমহারা প্রদেশ এবং পার্শ্ববর্তী এরিত্রিয়াতেও ঢুকে পড়বে। ঢাকার হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে চিকিৎসা সেবা আবার ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশেন্ট বাড়ছে। 2 সপ্তাহ আগে যেভাবে বৃদ্ধি পেত এখন তার থেকে বৃদ্ধির হারটা বেশি। আমরা আশঙ্কা করছি আগামী 8-10 দিনে আমাদের যে সমস্ত শয্যা খালি রয়েছে সেগুলো হয়তো তখন থাকবে না যদি এইভাবে বাড়তে থাকে। প্রান্তিক আয়োজনে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের মূল গায়িকা শারমিন সুলতানা সুমির সাথে একটি বিশেষ সাক্ষাৎকার। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছে মোয়াজ্জেম হোসেন। ইথিওপিয়ার উত্তরে টিগ্রে অঞ্চলের বিদ্রোহী যোদ্ধারা বলছে তাদের ভাষায় শত্রু বাহিনীকে ধাওয়া করে তারা সে দেশের আমহারা প্রদেশ এবং পার্শ্ববর্তী এরিত্রিয়ায় প্রবেশ করবে। টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের একজন মুখপাত্র বলেছেন তাদের লক্ষ্য গত 8 মাস ধরে যারা টিগ্রেয়ানদের বিরুদ্ধে লড়াই করছে তাদের ক্ষমতা হ্রাস করা। এর আগে বিদ্রোহীরা বলেছিল আঞ্চলিক রাজধানী মেকেলে থেকে পিছু হটা সরকারি সৈন্যদের পুরোপুরি বিতাড়িত করার অভিযান শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার শীর্ষ আদালত সাবেক প্রেসিডেন্ট জেকব জুমাকে আদালত অবমাননার দায়ে 15 মাসের কারাদণ্ড দিয়েছে। ফেব্রুয়ারিতে দুর্নীতির এক তদন্তের শুনানিতে হাজির না হওয়ায় তাকে এই কারাদণ্ড দেয়া হলো। দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের একজন বিচারক মিস্টার জুমাকে 5 দিনের মধ্যে আত্মসমর্পণ করে সাজা খাটা শুরুর নির্দেশ দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় প্রার্থীদের আবেদন গত 1 বছরে 1/3 কমেছে বলে জানিয়েছে ওই অঞ্চলের আশ্রয় প্রার্থীদের সহায়তা সংস্থা। ইইউ দেশগুলো সীমান্তে যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মূলত তার জন্যই এই সংখ্যা কমেছে। যারা ওজন কমাতে চেষ্টা করছেন তাদের জন্য চুম্বক ব্যবহার করে এক নতুন যন্ত্র তৈরি করেছেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। যারা এই যন্ত্রটি ব্যবহার করেছেন তারা বলেছেন 15 দিনের মধ্যে তারা প্রায় 7 কিলোগ্রাম ওজন কমাতে পেরেছেন। ইউরোপের চিড়িয়াখানায় জন্মানো 2টি গরিলাকে জঙ্গলে ছেড়ে দেবার পর তারা সন্তানের পিতামাতা হয়ে প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। ডিওঙ্গো নামে ইংল্যান্ডে জন্মানো একটি 15 বছর বয়স্ক পুরুষ গরিলা এবং ফ্রান্সে জন্মানো 13 বছর বয়স্ক মাদি গরিলা মায়োম্বে গত বেশ কয়েক বছর ধরে গ্যাবনের একটি জাতীয় উদ্যানে বাস করছিল। ব্রিটিশ ও ফরাসি প্রাণী সংরক্ষণ গোষ্ঠীগুলো বলছে শিশু গরিলার জন্ম এক বিরাট ইতিবাচক পদক্ষেপ। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশের প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ফাইজার বায়োনটেকের টিকা দেওয়ার ক্ষেত্রে কুয়েত এবং সৌদি আরবগামী বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে ঢাকার 7টি কেন্দ্রে এই টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশ এই টিকা পেয়েছে। এই খবরটি সম্পর্কে বিস্তারিত জানাতে বিবিসির ঢাকা স্টুডিও থেকে এখন আমাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সংবাদদাতা আকবর হোসেন। আকবর, ফাইজারের টিকার ব্যাপারে কুয়েত এবং সৌদি আরবগামী বাংলাদেশিদের কেন অগ্রাধিকার দেওয়া হবে, এর পেছনে সরকারের কি বিবেচনা কাজ করছে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেটি বলছেন, বাংলাদেশে এখন প্রায় 14,000-এর মতো যারা কুয়েতে যেতে চান বা কুয়েত থেকে আসার পর আটকা পড়েছেন এরকম আছেন, এবং সৌদি আরবেও যাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছেন। যেহেতু তাদের টিকা দেওয়া নেই সেহেতু তারা যদি এখন সৌদি আরব বা কুয়েতে যান তাদের নিজ খরচে কোয়ারেন্টিন করতে হবে সেখানে 2 সপ্তাহ, এবং এই কোয়ারেন্টিনের জন্য তাদের একটি বড় অঙ্কের টাকা সেখানে খরচ করতে হবে। সেটি যাতে করতে না হয় সেজন্য তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে। যেহেতু বাংলাদেশে এখন অন্য টিকার কোনো মজুদ নেই, কোভ্যাক্সের আওতায় ফাইজারের টিকা বাংলাদেশে আছে, সুতরাং সেই টিকাটি এখন যারা প্রবাসী যারা যাবেন বিদেশে কাজ করতে যাবেন তাদেরকেই দেওয়া হবে তাদের কোয়ারেন্টিনের খরচ বাঁচানোর জন্য। কারণ টিকা না থাকলে সেসব দেশে তারা ঢুকে সরাসরি কাজে যোগ দিতে পারবেন না, তাদের 14 দিনের কোয়ারেন্টিন করতে হবে।
আকবর, আপনি ওই খরচের বিষয়টি বলছিলেন। সৌদি আরব কিংবা কুয়েত এই দুটি দেশে কোয়ারেন্টাইনে থাকার জন্য শ্রমিকদের মাথা পিছু কত খরচ পড়তো, মানে এই সম্পর্কে কি কোনো ধারণা পাওয়া যাচ্ছে? যারা সৌদি আরবে এরই মধ্যে গিয়েছেন কিংবা যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানা গেল, যদি সেখানে নিজের খরচে কোয়ারেন্টাইন করতে হয় তাহলে বাংলাদেশের যেটি টাকায় সেটি প্রায় 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত খরচ হয়। এটি এই শ্রমিকদের জন্য যারা সেখানে যাচ্ছেন কাজে তাদের জন্য একটি বেশ বড় একটি আর্থিক চাপ। একে তো তারা অনেকে চাকরি হারিয়েছেন, তাদের বেতন কমেছে, তারা অনেকে আবার বলছেন নতুন চাকরি সেখানে খুঁজে নেবেন, কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, নানাবিধ সমস্যা সেখানে আছে। এমন অবস্থায় তাদের পক্ষে এই টাকা সেখানে গিয়ে বাড়তি টাকা সেখানে ব্যয় করা সম্ভব নয়, আর সে কারণে এসব হচ্ছে। তো আকবর, কোভ্যাক্স কর্মসূচির আওতায় পাওয়া এই যে টিকা, যেটা বাংলাদেশের হাতে অলরেডি চলে এসেছে, এই টিকা যথেষ্ট মজুদ কি শ্রমিকদের জন্য রয়েছে? না, সেটি যথেষ্ট মজুদ আছে এমন কথা কর্মকর্তারা বলছেন না, কারণ কোভ্যাক্সের আওতায় ফাইজারের 1 লক্ষ টিকা বাংলাদেশে এসেছে। সুতরাং এর মাধ্যমে এটি প্রায় 50,000 দেওয়া যাবে, 50,000 ব্যক্তিকে দেওয়া যাবে। সুতরাং যারা বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা যাবেন তাদের এই সংখ্যাটা কিন্তু এর চেয়ে বেশি। কিন্তু সরকার যেটি বলছে যত বেশি সংখ্যক বিদেশগামীদের এটি দেওয়া যায় সেটিই হচ্ছে তাদের লক্ষ্য। আপাতত তারা যদি দেওয়া শুরু করেন এই টিকা, তাহলে হয়তো তারা মনে করছেন যে একটি বড় অংশকে দেওয়া সম্ভব হবে যারা হয়তো খুব দ্রুত যেতে চান। তো সেই লক্ষ্যেই তারা কাজ করছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে, এমনটাই কর্মকর্তারা বলছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা আকবর হোসেন। বাংলাদেশের রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা 15% হারে বাড়ছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন এই হারে রোগী বাড়তে থাকলে চিকিৎসা সেবা আবার ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে নগরীতে অস্থায়ী জায়গায় কোভিডের জন্য নির্ধারিত হাসপাতাল যেগুলো বন্ধ রয়েছে প্রয়োজনে সেগুলো আবার চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওদিকে দেশটিতে টানা 3য় দিনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছে 112 জন। এছাড়া সর্বশেষ 7,500-এরও বেশি কোভিড রোগী শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা 9 লাখ ছাড়িয়ে গেছে। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল। দেশের প্রধান হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 সপ্তাহ আগেও কোভিডের জন্য নির্ধারিত বেশিরভাগ শয্যাই খালি ছিল, কিন্তু গত কয়েকদিনে অল্প সময়ের মধ্যেই রোগী ভর্তির হার কয়েক গুণ বেড়ে গেছে বলে এর কর্তৃপক্ষ বলছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেছেন, এখনকার হারে রোগী বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দিতে তাদের হিমশিম খেতে হবে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশেন্ট বাড়ছে। 2 সপ্তাহ আগে যেভাবে বৃদ্ধি পেত এখন তার থেকে বৃদ্ধির হারটা বেশি। প্রতিদিন 40-45 জন আমাদের এখানে ভর্তি হচ্ছে। 780 বেড আমাদের অফিসিয়ালি, আমাদের এখানে 495 জন ভর্তি আছে। নিয়ার অ্যাবাউট 300 বেড স্টিল আমরা কিন্তু পেশেন্ট নিতে পারবো। 10-15% আমাদের বৃদ্ধি পাচ্ছে, যেটা কিনা আমরা আশঙ্কা করছি আগামী 8-10 দিনে আমাদের যে সমস্ত শয্যা খালি রয়েছে সেগুলো হয়তো তখন থাকবে না যদি এইভাবে বাড়তে থাকে। ঢাকায় কুর্মিটোলা হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকেও কোভিড রোগীর চাপ দ্রুত বৃদ্ধির একই ধরনের চিত্র পাওয়া গেছে। গত এপ্রিল মাসেই যখন করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়েছিল, যেটাকে দ্বিতীয় ঢেউ হিসেবে বলা হয়, সে সময়ও হাসপাতালগুলোতে শয্যার অভাব, অক্সিজেন সংকট সহ চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ উঠেছিল। চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে এমন অনেক অভিযোগও রয়েছে। তখন চিকিৎসায় নানা ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কতটা বাস্তবায়ন হয়েছে সেই প্রশ্ন রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলেছেন, 1.5 বছরের বেশি সময় ধরে এই মহামারী সামলাতে অ্যাডহক ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কারণে সংকট থাকছে। এখন যে অবস্থাটাই রয়েছে এই অবস্থাটা পর্যন্ত সামাল দেওয়া যাচ্ছে, কিন্তু এর পরে যদি এই হারে বাড়তে থাকে তখন সামাল দেওয়া মুশকিল হয়ে পড়বে। চিকিৎসা ব্যবস্থার উপরে চাপ তো পড়বেই, ভেঙে যাওয়ার মতো একটি উপক্রম হবে আর কিন্তু প্রতিবারই একই কথা, যখন রোগী বাড়ে আমরা কি করব না করব তার পরিকল্পনা করা হয়, আবার রোগীর সংখ্যা কমে গেলে সেই পরিকল্পনাগুলো সবাই ভুলে যায়, বিশেষ করে
কর্তৃপক্ষীয় দৃষ্টিকোণ থেকে বলছে, তারা ভুলে যায়। এখনই কোভিডের জন্য নির্ধারিত ঢাকার বেশিরভাগ হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই। তবে চিকিৎসকরা বলেছেন, গত এপ্রিলের দ্বিতীয় ঢেউয়ের পর হাসপাতালগুলোতে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে, যেটা কাজে লাগছে। হাসপাতালগুলোতে হাই ফ্লো অক্সিজেন শয্যা যেমন বাড়ানো হয়েছে এবং সাধারণ শয্যার সাথেও অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা বলেছেন, ঢাকা সহ সারা দেশে হাসপাতালের যে অবকাঠামো রয়েছে সেখানে অল্প সময়েই শয্যা সংখ্যা কয়েক গুণ বাড়ানো সম্ভব নয়। এরপরও পরিস্থিতি বিবেচনায় সীমাবদ্ধতার মধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শুনছিলেন কাদির কল্লোলের প্রতিবেদন ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন অভিযোগ করেছেন যে বর্তমান মেয়র ফজলে নূর তাপসের কারণে তার ও তার পরিবারের সদস্যদের 8টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত ব্যাংক হিসেব জব্দ করার নির্দেশ দেয়। ব্যাংক হিসেব জব্দ করা নিয়ে সাইদ খোকন কেন ফজলে নূর তাপসের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, দুজনের মধ্যে বিবাদের মূল কারণগুলো আসলে কি, জানার চেষ্টা করেছেন সংবাদদাতা আকবর হোসেন। বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাইদ খোকনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে সিটি কর্পোরেশনের কিছু দোকান উচ্ছেদকে কেন্দ্র করে। অভিযোগ উঠে, সাইদ খোকন মেয়র থাকার সময় অবৈধভাবে বিপুল টাকা নিয়ে অনিয়ম করে সেসব দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর সাইদ খোকনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। এর অংশ হিসাবে সাইদ খোকন ও তার পরিবারের সদস্যদের 8টি ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত করার নির্দেশ দেয় আদালত। আজ এক সংবাদ সম্মেলনে সাবেক মেয়র সাইদ খোকন অভিযোগ করেন, মেয়র ফজলে নূর তাপস দুর্নীতি দমন কমিশনকে প্রভাবিত করে এই কাজ করিয়েছেন। আপনারা জানেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস নগর পরিচালনায় তার সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায় আমার প্রতি বিভিন্ন হয়রানিমূলক ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। এই অভিযোগের বিষয়ে বর্তমান মেয়র ফজলে নূর তাপসের দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিষয়টি আদালত এবং দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। বিষয়টি নিয়ে মেয়র কোনো বক্তব্য বা প্রতিউত্তর দিতে চান না। সিটি কর্পোরেশনের অবৈধ দোকান নিয়ে সাইদ খোকনের বিরুদ্ধে যখন অভিযোগ আসে, তখন ঢাকার রাস্তায় প্রকাশ্যে সমাবেশ করে ফজলে নূর তাপসের বিরুদ্ধে পাল্টা অনিয়মের অভিযোগ আনেন সাইদ খোকন। তিনি তখন বলেছিলেন, মেয়র তাপসের মালিকানাধীন মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা গেছে। অবশ্য মেয়র ফজলে নূর তাপস তখন দাবি করেছিলেন এতে কোনো অনিয়ম হয়নি। দুজনের মধ্যে বিতণ্ডা যাই হোক না কেন, দুর্নীতি দমন কমিশনের সচিব আনোয়ার হোসেন হাওলাদার আজ সাংবাদিকদের বলেছেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে সাইদ খোকন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব জব্দ করা হয়নি। এই 8টা অ্যাকাউন্টকে ফ্রিজ করা হয়েছে। মাননীয় আদালত এটা ফ্রিজ করেছেন। তাদের আমরা আবেদন করেছিলাম, আমাদের তদন্তকারী অফিসার জালালউদ্দিন আহমেদ। তার প্রেক্ষিতে গতকালকে আদেশ হয়েছে, দুদক স্বাধীন সংস্থা, তার নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করে, কারো দ্বারা প্রভাবিত হয় নাই। সাইদ খোকনকে একসময় মনে করা হতো আওয়ামী লীগের উদীয়মান নেতাদের মধ্যে অন্যতম। সেজন্য তিনি আওয়ামী লীগের টিকেটে সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ও আওয়ামী লীগের ফজলে নূর তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়। মিস্টার তাপসকে অনেকে মনে করেন আওয়ামী লীগের মধ্যে বর্তমানে উদীয়মান নেতাদের